নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরের যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটাই দেখে নেব। আজকের দিনে এই ডিআইআই এরা তো 1181 কোটি টাকা শেয়ার কিনেছে, তার উল্টো দিকে এই এফআইআই এরা কত টাকা শেয়ার বিক্রি করেছে? 1499 কোটি, মানে প্রায় 1500 কোটির কাছাকাছি শেয়ার বিক্রি করে দিয়েছে। এবং এটাও দেখতে পাচ্ছেন এফআইআই এরা যত পরিমাণে বিক্রি করেছে তার থেকে কিন্তু এই যে ডিআইআই এদের যে কেনাকাটা সেটা অনেকটাই কম রয়েছে, এবং এটাও এক ধরনের নেগেটিভ খবর। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে, তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ফিউচারেও আজকের দিনে এফআইআই এই 705 কোটি সেলিং করে দিয়েছে। এবং যদি স্টক ফিউচারের কথা বলি, এইখানেও 2279 কোটি টাকা সেলিং করে দিয়েছে। তবে আজকের দিনে যেহেতু নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, তো এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু ইগনোর করলেও চলবে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, তো ডাউ জোন্স এই মুহূর্তে প্রায় 0.1% নিচে রয়েছে। তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও 0.39% পড়া রয়েছে। এবং আজকের দিনেই আমেরিকার যে সিপিআই বা এই ইনফ্লেশনের ডেটা সেটা সামনে এসেছে। আর এই ইনফ্লেশনের ডেটা এটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন, ইনফ্লেশন এটা রয়ে গেছে 2.7%। আর এটা কোন মাসের ইনফ্লেশনের ডেটা? এটাই ডিসেম্বরের ইনফ্লেশনের ডেটা। আর এই ইনফ্লেশনের ডেটা কেন এত হাই রয়ে গেছে? কারণ এই আমেরিকা বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছে। তো সেই দেশগুলো থেকে আসা যে জিনিসগুলো আমেরিকাতে আসবে সেগুলোর দাম তো অটোমেটিক বেড়ে যাবে, এবং সেগুলোকেই আমেরিকার যে পাবলিক রয়েছে তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, যার কারণের জন্যই আমেরিকার যে ইনফ্লেশন সেটা বেড়ে গেছে। এবং মার্কেট এটা অনুমান করেই চলছিল, কিন্তু এইখান থেকে এই ডিসইনফ্লেশনের কোনো ট্রেন্ড কিন্তু দেখতে পাওয়া যায়নি। মানে এই যে ইনফ্লেশন কমবে সেরকম কোনো সংকেত কিন্তু আসেনি। এরপরে আবার গ্লোবাল মার্কেট দেখে নেব। এই ড্যাক্স এটা ফ্ল্যাট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুটসি 100 এটাও ফ্ল্যাট, ক্যাক 40 এটাও একদম ফ্ল্যাট রয়েছে। মানে ইউরোপিয়ান মার্কেটে সেরকম বড় কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। আর এই এশিয়ান মার্কেটগুলো যদি দেখি, এই জাপানের মার্কেটে আজকে ভালো তেজি দেখা গেছে, এই 3.10%। চীনের মার্কেট সামান্য পড়েছে। এই যে সাংহাই রয়েছে এটা 0.64% ডাউন। আর এই হ্যাংসেং ইন্ডেক্স এটা আবার 1%-এর কাছাকাছি বেড়ে গেছে। আর যদি এই সাউথ কোরিয়ার কথা বলি, এই যে কোসপি ইন্ডেক্স রয়েছে এখানে 1.47% গেন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এই ইন্ডিয়ান এডিআর গুলো কেমন পারফর্ম করছে, এই ইনফোসিসের এডিয়া 0.98% ডাউন। তারপরে এই উইপ্রোর এডিয়া 0.34% আপ। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা একদম ফ্ল্যাট রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.63% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটা 2% পড়েছে। এবং যাত্রা অনলাইন এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি পড়াই রয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত রয়েছে, তো এই গিভ নিফটি এটাও দেখতে পাচ্ছেন মাইনাসেই কিন্তু রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম এই যে গিভ নিফটি এটাও লাল নিশানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট সেটাও লালে রয়েছে। এবং এরপরে যদি বড় কোনো খবর না আসে তাহলে কিন্তু আগামীকালও এই যে মার্কেট সেটা একদম ফ্ল্যাট বা লাল নিশানেই ট্রেড করতে পারে। এরপরে এই যে 10 মিনিট ডেলিভারি এই ব্যাপারে বড় খবর সামনে চলে এসেছে। এই ডিসেম্বরে যখন এই শীতকালীন অধিবেশন চলছিল, তখন এই অধিবেশনেই এই 10 মিনিট ডেলিভারির ব্যাপারে প্রসঙ্গ তোলা হয়েছিল। এবং কোন ব্যক্তি তুলেছিলেন? এই রাঘব চাড্ডাজি তুলেছিলেন। ইনি হচ্ছেন আম আদমি পার্টির একজন এমপি। তিনি কি বলেছিলেন দেখতে পাচ্ছেন, এই রাজ্যসভা এমপি কলস ফর ব্যান অন 10 মিনিট ডেলিভারি অ্যাপস। এখন বর্তমানে অনেক অনলাইন ডেলিভারি কোম্পানি রয়েছে যারা এই 10 মিনিট ডেলিভারি দিচ্ছে, তো সেই ব্যাপারটাকে বন্ধ করার জন্যই এই রাঘব চাড্ডাজি কিন্তু একটা দাবি তুলেছিলেন। কিসের জন্য তুলেছিলেন? এ প্লি ফর গিগ ওয়ার্কার রাইট। এই যে গিগ ওয়ার্কাররা রয়েছে যারা এই কুইক কমার্স সেগমেন্টে কাজ করে থাকে, তাদের জন্যই কিন্তু তিনি এই দাবি তুলেছিলেন। তিনি কি কি হাইলাইট করেছিলেন দেখতে পাচ্ছেন, হি হাইলাইটস ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড কলস ফর রেগুলেটেড আওয়ার্স, তারপরে ফেয়ার ওয়েজেস মানে ঠিকঠাক পারিশ্রমিক, এবং রেকগনাইজেশন আন্ডার লেবার ল। আর এই 10 মিনিট ডেলিভারির জন্য কি করতো গিগ ওয়ার্কাররা দেখতে পাচ্ছেন, এই রেগলেস ড্রাইভিং মানে বেপরোয়াভাবে গাড়ি চালাতো। তার সঙ্গে সঙ্গে এই 10 মিনিটের বেশি সময় লেগে গেলে এই কাস্টমারদের থেকে কিন্তু বিভিন্ন কথাও শুনতে হতো। তো এই সব ব্যাপারগুলোর জন্যই কিন্তু তিনি এই দাবি তুলেছিলেন। আর শুধু এই দাবি তিনি তোলেননি, এইখানে দেখতে পাচ্ছেন তিনি একদিন এই ব্লিঙ্কিটের ডেলিভারি বয় হিসাবেও কাজ করেছিলেন, এবং সেইখান থেকেও এনার অভিজ্ঞতা হয়েছিল। এবং আজকের দিনে এই 10 মিনিট ডেলিভারি সংক্রান্ত যে খবর সেটা সামনে চলে এসেছে। কি খবর এসেছে দেখুন, অন ইউনিয়ন লেবার মিনিস্ট্রি ইন্টারভেনশন কুইক কমার্স প্ল্যাটফর্ম টু স্টপ 10 মিনিট ডেলিভারি প্র্যাকটিস। তো সরাসরি বলে দেওয়া হয়েছে এই 10 মিনিট ডেলিভারির যে ব্যাপারটা সেটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এবং এই গিগ ওয়ার্কার হিসেবে যারা কাজ করেন দেখতে পাচ্ছেন তাদের যে ইউনিয়ন রয়েছে তারা এই যে মুভ সেটাকে ওয়েলকামও জানিয়েছেন। এবং এর আগে এই 31শে ডিসেম্বর যে একটা বড় স্ট্রাইক হয়েছিল সেটাই দাবি করছে যে এই নিয়ম তার জন্যই কিন্তু এসেছে। ক্লেম ইট অ্যাজ সাকসেস অফ ডিসেম্বর 31 ফ্ল্যাশ স্ট্রাইক। আর এই খবরের পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে কুইক কমার্স কোম্পানিগুলো যেমন এই ব্লিঙ্কিট রয়েছে, জেপ্টো রয়েছে, এরা এই 10 মিনিট ডেলিভারির যে ক্লেমের ব্যাপারটা সেটা কিন্তু তুলে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অ্যাড দিত, সেই অ্যাডগুলো তারা তুলে নিয়েছে। এবং বাকি কিছু কোম্পানি রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে এই 10 মিনিট ডেলিভারির যে ব্যাপারটা সেটা তুলে নেবে। আর এই 10 মিনিট
ডেলিভারি সেগমেন্টে কোন কোন কোম্পানি মূলত কাজ করতো, এই যেমন জেপ্টো ছিল, তার সঙ্গে সঙ্গে এই যে সুইগির ইনস্টামার্ট এটা ছিল, আর এই জোম্যাটো এর মধ্যে যে ব্লিঙ্কিট রয়েছে সেটা ছিল। মানে এর ফলে এই জোম্যাটো এবং সুইগি, আর বর্তমানে তো জোম্যাটোর নাম পাল্টে গেছে, এখন কি হয়েছে ইটার্নাল হয়েছে, এগুলোর ওপর কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে, তবে লং টার্মে সেরকম কোনো ইম্প্যাক্ট পড়বে না। আর এই 10 মিনিট ডেলিভারি দেওয়ার জন্য এরা কিন্তু শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাদের ডার্ক স্টোরও ওপেন করেছিল, যাতে তারা 10 মিনিটে ডেলিভারি দিতে পারে। তো এবার কি হবে, সেই 10 মিনিটের জায়গাতে হয়তো কিছু বাড়ানো হবে, মানে একটা টাইম দেওয়া হবে না, হয়তো 12 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, সেই সময় ডেলিভারি হয়ে যাবে। মানে লং টার্মে সেরকম এফেক্ট পড়বে না, তবে শর্ট টার্মে কিছুটা এফেক্ট কিন্তু পড়তে পারে। এরপরে কথা বলবো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানির ব্যাপারে। কোম্পানিটা যদি দেখেন এই অল্প দিনে প্রায় কিন্তু 8.5%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। আর এই রিলায়েন্সের মতো কোম্পানিতে এই এত অল্প সময়ে এত বড় পতন কিন্তু সচরাচর দেখা যায় না। তাহলে কি কারণে এতটা পড়েছে? এই রাশিয়া এবং ইউক্রেনের ব্যাপারটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে 500% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এবং তার আগে থেকেই এই ট্যারিফ লাগাবেন বলছিলেন, সেই কারণে কি হচ্ছিল, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাকে এই রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করা বন্ধ করতে হয়েছে। আর এই রাশিয়া কি করতো, তারা অনেকটা ডিসকাউন্টে এই ক্রুড অয়েল সেটা ইন্ডিয়াকে সাপ্লাই করতো। মানে বর্তমানে এদের যে ক্রুড অয়েল কেনার প্রাইস সেটা কিন্তু বেড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি এই আমেরিকা, ভেনেজুয়েলা এবং তার সঙ্গে সঙ্গে ইরানের ব্যাপারগুলোতে ক্রুড অয়েলের যে প্রাইস সেগুলো কিন্তু হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকা কি করতো, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের তরফ থেকে যে পরিশোধিত তেল সেটা নিত। এবং বর্তমানে এই ভেনেজুয়েলা এখানে ইন্টারফেয়ার করার পরে তারা কিন্তু সেই যে ভেনেজুয়েলা সেখানে এই অয়েল রিফাইনারি সেটা গঠন করতে চলেছে। এবং এই সব কারণগুলোর জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি এতে কিন্তু কিছুটা পতন দেখা গেছে। এবং এই 2026-এর শুরুতেই কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা দেখতে পাচ্ছেন প্রায় $15 বিলিয়ন কিন্তু উড়ে গেছে। আর এই রিলায়েন্স কোম্পানি এটা পড়লে কি হবে, এর সঙ্গে যুক্ত আরো একটা কোম্পানি রয়েছে এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাও পড়ে। কেন? কারণ এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এদের কাছে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর অনেক শেয়ার রয়েছে। তো এই শেয়ার পড়া মানে এই কোম্পানিটার উপরেও প্রেসার তৈরি হয়। যখন এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা রিলায়েন্স থেকে ডিমার্জ হয়েছিল, তখন তারা এই রিলায়েন্সের কিছু শেয়ার পেয়েছিল। দেখতে পাচ্ছেন, অ্যাজ পার্ট অফ দ্য ডিমার্জার জেএফএসএল হ্যাজ রিসিভড 4013 মিলিয়ন ট্রেজারি শেয়ার অর 6.1% অফ দ্য টোটাল শেয়ার ক্যাপিটাল অফ রিল। যেহেতু এই জেএফএসএল এদের কাছে এই রিল বা রিলায়েন্স এদের শেয়ার রয়েছে, তাই রিলায়েন্স এটা পড়লে জেএফএসএল এখানেও প্রেসার তৈরি হয়। এরপর একটি কোম্পানি ওয়ারের রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড 6.95% বেড়ে গেছে। আর বর্তমানে Q3 সিজন চলছে, এই সময় কি দেখা যাবে, কিছু কোম্পানি তার নাম্বার বেরোবার পরে হয় বাড়বে না হয় পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু কোম্পানি রয়েছে যারা নাম্বার বেরোবার আগেও তেজি দেখিয়ে দেয়। এবং এই কোম্পানির প্যাটার্নটাই এরকম, এই কোয়ার্টারলি নাম্বারের আগেই এরকম তেজি দেখাতে শুরু করে। তো যদি এর আগেও দেখি, এই সময় দেখতে পাচ্ছেন বড় তেজি কিন্তু দেখিয়েছিল, তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকে পড়েও যায়। এই কোম্পানি কবে নাম্বার পেশ করতে চলেছে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই কোম্পানি আগামীকাল তার যে নাম্বার সেটা পেশ করতে চলেছে। এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির নাম্বার খুবই ভালো ছিল। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া 524, 603 থেকে 775 হয়েছিল। এবং এই নেট প্রফিট এটাও এই 54, 86 এইখান থেকে বেড়ে 116 হয়েছিল। মানে ইনভেস্টররা মনে করছে আগামীকাল কোম্পানিটা যে নাম্বার পেশ করবে সেটা ভালোর দিকেই আসতে পারে। এবং তার আগে আজকের দিনে তেজি দেখা গেছে। এরপরে আজকে কিছু কোম্পানি তার Q3 নাম্বার পেশ করে দিয়েছে এবং অনেকেরই নাম্বার মার্কেট চলাকালীন এসেছে। সেরকম কিছু কোম্পানি দেখে নেব। প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে নবকার কর্পোরেশন লিমিটেড, খুবই ছোট কোম্পানি, 1,66,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। কেমন এলো কোম্পানির নাম্বার? সেলস এই ইয়ারলি 129 থেকে বেড়ে 186, এইগুলো সব কোটিতে রয়েছে। এবং কোয়ার্টারলিও বেড়েছে। এবিটা দেখতে পাচ্ছেন 358% বেড়েছে। এবং এই নেট প্রফিট যেটা আগে -11 কোটি লস ছিল, মাইনাসে রয়েছে মানে লস, তো সেইখান থেকে 9 কোটির প্রফিট দেখিয়ে দিয়েছে। আর এর আগের কোয়ার্টারে কত প্রফিট ছিল? 4.35 কোটি। এইখানে প্রতিটা নাম্বারই ভালোর দিকে দেখা যাচ্ছে। এবং এই নাম্বার আসার পরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে জাম দেখিয়ে দিয়েছে, 10%, 12% এরকম বেড়েছিল। তারপর একটি কোম্পানি সিগমা সলভে লিমিটেড, এটাও ছোট সাইজের কোম্পানি, এই 634 কোটি মার্কেট ক্যাপ, আগেরটার থেকেও ছোট। এর নাম্বার কেমন এলো? সেলস ইয়ার অন ইয়ার বেড়েছে 19.6 থেকে বেড়ে 24.7, কোয়ার্টারলি সামান্য ডাউন হয়েছে। তবে এই এবিটা দুটো জায়গাতেই জাম্প দেখিয়েছে। এবং এই নেট প্রফিট ইয়ারলি তো 58% বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। এই রেজাল্টের পরে স্টকে প্রায় 7%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তারপরের কোম্পানি ব্যাংক মহারাষ্ট্র লিমিটেড, প্রায় 3.25% বেড়েছে। কোম্পানির নাম্বার কেমন? এইখানেও সেলস দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই বাড়া। এবিটা এটাও বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবং নেট প্রফিট এই ইয়ারলি 1412 কোটি থেকে বেড়ে 1799 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। আর যেহেতু এটা ব্যাংক, এর যে প্রভিশনিং সেটাও দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এনপি এটাও দেখতে হবে। চলুন সেইগুলো একবার দেখে নিই। এইখানে টোটাল যে বিজনেসের আপডেট সেটা দিয়ে দিয়েছে। টোটাল যে বিজনেস এটা কত এসেছে দেখতে পাচ্ছেন 17.24% বেড়েছে। টোটাল যে ডিপোজিট মানে টাকা জমার পরিমাণ সেটাও 15.29% বেড়েছে। তারপরে গ্লোবাল গ্রস অ্যাডভান্সেস
মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটা 19.62% বেড়ে হয়েছে 2,73,502 কোটি। তবে এই এনপিএ এটা পড়েছে, আর এই এনপিএ এটা পড়া ভালো না খারাপ? এটা পড়া ভালো, মানে কোম্পানি আগে যে টাকা দিচ্ছিল এবং ফেরত পাচ্ছিল না, সেই যে ফেরত না পাওয়া টাকার পরিমাণ সেটা কমেছে। এই ক্রস এনপিএ এবং নেট এনপিএ দুটোই কমেছে। তার সঙ্গে সঙ্গে এই যে প্রভিশনিং কভারেজ এটাও ইমপ্রুভ হয়েছে, নেট প্রফিট এটাও বেড়েছে, অপারেটিং প্রফিট এটা 18.78% বেড়েছে। মোটামুটি কোম্পানির যে নাম্বার তার প্রতিটা প্যারামিটারের দিক থেকে কিন্তু ভালো দেখিয়েছে। এরপর একটি ইন্স্যুরেন্স সেগমেন্টে কাজ করা কোম্পানি এই আইসিআইসিআই প্রু, এর যদি নাম্বার দেখি, এই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হয় এদের যে নাম্বার সেগুলো অনেকটা জটিল হয়, মানে অনেক কিছু ব্যাপার থাকে। এই ভিএনবি মার্জিন শুধুমাত্র এদের প্রফিট দেখলে হয় না, তাও যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটাই 20% বেড়েছে এবং তারপরে স্টকে 2%-এর কাছাকাছি জাম্প এসেছে। এই যে নতুন বিজনেস তার যে মার্জিন সেটা বেড়েছে 24.4% এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে যে টাকাটাকে তারা ম্যানেজ করছে সেটাও 6.5% বেড়ে হয়েছে 3.31 লাখ কোটি টাকা। মোটামুটি নাম্বার ভালোর দিকেই এবং তারপরে স্টকে 2%-এর কাছাকাছি জাম্প দেখা গেছে। আর এরপরে এই ভিডিও শেষ যে কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে এই ওরিয়েন্টাল হোটেলস লিমিটেড। এটাও ছোট সাইজের কোম্পানি, এই 2,000 কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। এতেও দেখতে পাচ্ছেন নাম্বারের পরে সাডেন জাম্প দেখা গেছে, প্রায় 8%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। কোম্পানির নাম্বার কেমন এলো? এই সেলস 122 থেকে বেড়ে 139, সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলিও বেশি। এবিটা এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বেশি। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 15.4 কোটি থেকে বেড়ে হয়েছে 20.9 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। এবং এই ভালো নাম্বারের পরেই এই স্টকে 8%-এর কাছাকাছি সাডেন জাম্প দেখা গেছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।